আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয়, দেশে বিরাজমান অরাজকতা ঢাকতে ডক্টর ইউনূসের অনর্গল মিথ্যাচার। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন শেখ ফরিদ। তিনি একজন লেখক, কবি এবং রাজনৈতিক বিশ্লেষক। ফরিদ ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ আপা, আপনাকেও এবং দৃষ্টিকোণের দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি কেমন আছেন? আসলে আপা, ব্যক্তিগতভাবে কিভাবে ভালো থাকি, আমরা যেহেতু রাজনীতির সাথে জড়িত, দেশ ভালো না থাকলে তো আমরা ভালো থাকতে পারি না। ব্যক্তিগতভাবে আছি মোটামুটি ভালোই, দেশের জন্য চিন্তিত আপনাদের মতে। হুম। আমি একটা খবরের একটা হেডলাইন সেটা দিয়ে আমি আমাদের আলোচনাটা শুরু করব। জি। আজকে 18 মার্চ 24-এ একটা বিবিসির একটা, আমি সব খবরই কাগজেই এসছে, অনলাইন অফলাইন মানে জি। প্রিন্ট মিডিয়া। তো এখানে বলছে যে বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকমের 4 কর্মকর্তার 6 মাসের সাজা ও দণ্ড স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেয়া আদেশ বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। এর জের ধরে আমি একটু পিছনে চলে যাই এখন। ডক্টর ইউনূস ক্ষমতা পেয়ে কিন্তু 600 কোটি টাকার উপরে কর মওকুফ করেছেন। গ্রামীণ জি। ব্যাংকের 5 বছরের কর মুক্ত সুবিধা নিয়েছেন। যে জি। ব্যক্তির 600 কোটি টাকার উপরে কর বকেয়া থাকে, তার আসলে উপার্জন বা সম্পদের পরিমাণ কত হাজার কোটি টাকা হতে পারে? ইউনুস শোনা যায় যে এখানে ডোনেশন দিচ্ছেন, ওখানে ডোনেশন দিচ্ছেন। ইভেন দো আপনি জানেন যে ইসরায়েলে ডোনেশন দিয়েছেন, শুনেছি আমরা। তারপরে ক্লিন্টন ফাউন্ডেশনের ডোনেশন দিয়েছেন। কিন্তু জি। তার জি। যে অ্যাকচুয়াল বিভিন্ন জায়গায় তার গ্রামীণের বিভিন্ন সব সংগঠন মানে জি। প্রতিষ্ঠান আছে, কিন্তু তার ইনকামটা কিন্তু কোথাও ওইভাবে ডিসক্লোজ করা নাই। আমরা জানি না আর কি। তো এই বিষয়টা নিয়ে আপনার জি। অবজারভেশন কি বা মূল্যায়নটা কি? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন তার এই বিষয়টাকে? আসলে তার এই প্রতারণা, হুম। আমি এটাকে প্রতারণাই বলতে চাই। তার এই প্রতারণা এবং স্বেচ্ছাচারিতা, এটা ব্যাখ্যা করতে আসলে ডক্টরেট ডিগ্রি লাগে না এবং বুদ্ধিজীবী হতে হয় না, এটা সাদা চোখে স্পষ্ট দেখা যায়। একটা মানুষ যিনি নোবেল লরিয়েট, তার তিনি কতটুকু নির্লজ্জ, বেহায়া এবং আমি সরি টু সে ইতর হলে এই ধরনের চিন্তা করতে পারে। ওই জায়গায় যদি আপনি হতেন, আমি হতাম, আমরা সমস্ত ট্যাক্স তো দূরের কথা, আমার সম্পত্তি দিয়ে দিতাম দেশের জন্য। সেই জায়গায় আমি তাকে বললাম আই এম সরি, তিনি বলতে পারতেছি না। কারণ হচ্ছে যে তিনি তিনি বলার উপযুক্ত ছিলেন, কিন্তু এখন তিনি আর নাই তিনি বলার উপর, তাই বললাম। সে তার 29 সাল পর্যন্ত ট্যাক্স মওকুফ করে নিলেন তার কোম্পানির। এর চেয়ে আর নির্লজ্জ আর বেহায়াপনা, ইত্রামির আর কি বাকি থাকে? এই যে আপনি বললেন, এই মুহূর্তে যেটা বললেন, 100 কোটি টাকা তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে দিয়েছেন। কেউ কেউ বলে যে না, ইসরায়েলকে দিয়েছেন, দুটোই বলে। বাংলাদেশে তিনি কোনোদিন কি 10 কোটি টাকা কাউকে দিয়েছেন? আমার জানা নেই। যদি জানা থাকে দর্শকদের আমাদের জানাবেন, আমরা সেটাও বলবো। তার গ্রামীণ ব্যাংক, আপনি দেখেন, শব্দটাই একটা প্রতারণা। সেটা বলতেছে গ্রামীণ ব্যাংক, আসলে তো সেটা ব্যাংক না, সেটা তো অন্য কিছু। ব্যাংক শব্দটা একটা প্রতারণা। ঠিক যেমন হেফাজতে ইসলাম, ইসলামের সাথে হেফাজত শব্দ ইসলামের পরিভাষাতেই প্রতারণা। ঠিক তেমনি গ্রামীণ, ওটা তো ব্যাংক না, ওটা অন্য কিছু। আর পুরস্কার পেয়েছে কিন্তু ডক্টর ইউনূস, না গ্রামীণ ব্যাংক, না অর্থনীতিতে। এখনো কিন্তু মানুষ জানে না আসল ঘটনাটা কোথায়। ওইখানেও একটা প্রতারণা আছে। আর তিনি তার নিজেই লিখেছেন, ছোটবেলায় তিনি স্কুল জীবনে প্রতারণা করেছিলেন। পৃথিবীর যে কোনো সভ্য দেশে যদি কোনো জাজ হয়, আমরা যতদূর শুনেছি, আপনারা যেহেতু বিদেশ আছেন আপনারা জানেন, সভ্য দেশে আছেন, একটা জাজ জীবনে মিথ্যা কথা বলে ছাত্র জীবনে সে জাজ হইতে পারে না। আর সে জায়গায় ইউনূস নিজে লিখে গেছে সে প্রতারণা করছে ছাত্র জীবনে, একজনের লেখা নিজের বলে চালিয়ে দিয়েছেন। তো সেই লোকটা, এমনকি এই সুদ, আমি বলতেছি না যে যে সুদের ব্যবসা বন্ধ করে দেই, তা বলি না। আমি বলতে চাই, তার বাপ ছিল সুদের ব্যবসায়ী, তার মা ছিল, তার দাদা ছিল, মানে এরা পারিবারিক ভাবেই শোষক। আমরা যে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা আলা পড়েছি, তিনি তার চেয়ে কিন্তু কোনো অংশে কম না। এই নোবেল লরিয়ট তথাকথিতই বলবো আমি তাকে,
এই নোবেল লরিয়ট ইউনূসই হচ্ছেন এই যুগের কাবলিওয়ালা। তিনি তো অবশ্যই জিন্নার প্রতিচ্ছবি, জিন্নার ছায়া, ছায়া জিন্না, সেই পাখি 47-এর জিন্না, এবং একই সাথে সে কাবুলিওয়ালা রবীন্দ্রনাথের। কিন্তু সে চাবুকটাই শুধু মারা বাদ রাখিয়েছিল, এখন তিনি ক্ষমতায় বসে সেই চাবুকটা মারছেন নিজে। নিজে এই দেখেন, একটা মানুষের 85 বছর বয়স, আপা, 85 বছর বয়স। আমার এই 50 প্লাসে আমি মনে করি, এই 53-54 বছর বয়সে আমি মনে করি আমার আর চাওয়া পাওয়ার কি আছে, আমার তো অনেক বেঁচে গেছি, আমি অনেক দিন বেঁচে ছিলাম। আর 85 বছর বয়সে দেশটাকে তছনছ করে দিচ্ছে, তার ট্যাক্স ফাঁকি দিচ্ছে। মানে মানে এই দেশে এখন ট্যাক্স ফাঁকি দিতে, মানে যদি আপনি ট্যাক্স ফাঁকি দিতে চান, যদি আপনি হত্যা মামলা থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে ক্ষমতায় আসতে হবে। এটাই ইউনূস প্রমাণ করে দিল। জি আপা, এটাই আমার মূল্যায়ন এই ব্যাপার। তবে তিনি সেটা প্রতারণা করেছেন। খুব শীঘ্রই জনগণ এর ফয়সালা করবে, এবং আন্তর্জাতিক ভাবেও তিনি আহ, অনেক বিষয়ের মুখোমুখি হবেন, তাতে আমি নিশ্চিত। জি আপা। এই যে হঠাৎ করে যে সাজা দণ্ড স্থগিত করে আপিল ট্রাইব্যুনালে দেয়া আদেশ হুম। বাতিল ঘোষণা করেছে, এটার মাঝে যেটা কি, এটা কি? এটা পরিষ্কার আপা। এটা মানে প্রথমত আমি ভুলে গেছি কথাটা বলতে, তখন ইন্ডেমনিটি দিয়েছে কিন্তু তারা পাঁচ হুম। তারিখের পরে। ইনডেমনিটি এটা তো দিয়েছে। আপনি জানেন যে দেখেন কি মিল, কি অদ্ভুত মিল। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এটা আমরা শুধু পড়েছি, আমরা এখন দেখলাম 75 ইন্ডেমনিটি দিয়েছিল, 24-এ 5ই আগস্ট আবার ইন্ডেমনিটি। ওই অদ্ভুত, ইনডেমনিটি দিল। দেখছেন? আবার দেখেন পাশাপাশি জঙ্গিদের কিভাবে মুক্তি দিয়ে দিচ্ছে। মিনিমাম মিনিমাম তো একটা আইন আপনাকে ফলো করতে হবে। কোর্টে গেল না, আদালতে গেল না, অ্যাপ্লিকেশন করলো না, জেল থেকে সোজা ছেড়ে দিল। এখনো কিন্তু তাদের ডকুমেন্টস নেই, তাদের কে ছেড়েছে, কিভাবে ছেড়েছে, নাই, কোনো ডকুমেন্টস নাই। তারা বড় বড় সন্ত্রাসীরা, ইভেন আপনি হয়তো জেনেছেন যে গাজীপুরের কাশিমপুর কারাগারে থ্রেট করতেছে পুলিশ অফিসার, মানে জেলারকে থ্রেট করতেছে তাদের ছেড়ে দিতে। এটা রাষ্ট্রের ছত্রছায়া হচ্ছে। তার কারণেই কিন্তু এই যে দেখেন মব জাস্টিস, তথাকথিত, আসলে তো এটা মব কিলিং। তার উপর 32 নম্বর ভেঙে তারা বলতেছে একটা করে ইট ভাঙলে 10টা নেকি। কি অদ্ভুত, কি অদ্ভুত, কি অসুস্থ একটা জাতি তৈরি করে ফেলেছি আমরা। বা আমরা কি একটা অদ্ভুত, অসুস্থ, বিকৃত মস্তিষ্কের জাতি, যে সে আবার টাইটেল পাস মাওলানা, সে আবার বাংলাদেশের পতাকাও লাগিয়েছে মাথায়। কি বলতেছে, আবার নাচতে এসেছে, বলতেছে একটা ইট ভাঙলে 10টা নেকি। তো এই ধরনের বিকৃত জঙ্গি মনোমানসিকতা, বঙ্গবন্ধুকে হত্যা তো করেছেই তারা। শেখ হাসিনাকে বহুবার চেষ্টা করছে, বহুবার, এটা আপনারা সবাই জানি, আমরা যদিও জানি 3-4 বার, কিন্তু আসলে তো বোধ হয় 19-20 বার বা তারও বেশি, মানে সিন আনসিনে তাকে মেরে ফেলার বহুবার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা জানে না যে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া যায় নাই, বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন নিশ্চিহ্ন করা যায় নাই, বঙ্গবন্ধুকে হত্যা করার পরও সপরিবারে এই দেশ থেকে জয় বাংলা শব্দ মুছে ফেলা যায় নাই। তো শেখ হাসিনাকে যদি মেরেও ফেলে, আমি মনে করি না এই বাংলাদেশ থেকে, আমি আপনার মাধ্যমে এবং এই দৃষ্টিকোণ একাত্তরের মাধ্যমে জনগণের কাছে এই মেসেজটা দিতে চাই, তারা যদি শেখ হাসিনাকে হত্যাও করে ফেলে, তিনি যদি মারাও যান, তাতে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা যারা ভাবতেছে, তারা বোকার স্বর্গরাজ্যে বাস করে। আপনি দেখেন এই যে মামুনুল, তারপরে চিটাগাংয়ের লাল মসজিদের কি আজাহারুল নাকি ইজাহারুল কি যেন নাম, তারপরে আর ওয়াইজিন, এরা কি বলতেছে, আফগানিস্তান থেকে যুদ্ধ করে এসেছে তারা। এটা কিন্তু আপনার কথা না, আমার কথা না, এটা দৃষ্টিকোণ একাত্তরের কথা না, কোনো পত্রিকার কথা না, তারা নিজেরাই বলতেছে যে তারা যুদ্ধ করে আসছে, সোভিয়েতের এত সৈন্য মেরেছে, তারা আফগানিস্তানে এত সৈন্য মেরেছে, এগুলো তো আমেরিকান সৈন্য মেরেছে। এগুলো বলে তারা ওয়াজ, মানে ওয়াজ এখন হয়ে গেছে, কে যেন ওই দিন লিখছে দেখলাম, যে এখন আর কোরআনের তাফসির নাই, ওয়াজ হয়ে গেছে হাসিনা তফসির। মানে শেখ হাসিনার বিরুদ্ধে যত গালাগালি করা যায়, আওয়ামী তফসির, মানে এই ধরনের পাকিস্তানের পক্ষে তফসির, এখন আর কোরআনের তফসির নেই। তো জঙ্গিরা এইভাবে এই যে যে ছেড়ে দিচ্ছে, 21শে আগস্টের সকল আসামিকে খালাস, বিডিআর হত্যা মামলায় সব খালাস। তাহলে এই ঘটনাগুলো কি আসমান থেকে ফেরেস্তা এসে করছে, না মাটির নিচ থেকে কোনো দ্বৈত এসে করেছে? এই প্রশ্নটা কেউ করতেছে, কেউ না কেউ তো এটা করেছে। ধরে নিলাম যুক্তির খাতিরে যাদের আসামি দেওয়া হয়েছে তারা সবাই নিরপরাধ, কথার কথা। তাহলে আসামিটাকে এই মামলা রিভিউ করুক, তাদের অ্যারেস্ট করুক, দেখি। আপনি দেখেন এরা বলতেছে যে এই যে সৈন্য আর পিলখানাতে যে লোকগুলো মারা গেল, সেখানে স্পষ্ট পাকিস্তানি জঙ্গি, পাকিস্তানি আইএসআই এর মদত আছে।
বাংলাদেশের যতগুলো হামলা হয়েছে, মুফতি হান্নান বলে গেছে কিভাবে মুফতি হান্নানকে দিয়ে কিভাবে 21-এ গ্রেনেড হামলা করানো হয়েছে স্পষ্ট। আমাদের বড় বড় নেতারা সেটা নিয়ে হাসাহাসি করলেন, সংসদেও হাসাহাসি করেছেন। একটা মৃত্যু কূপের ভিতরে রেখে তারা হাসাহাসি করেছে যে শেখ হাসিনা নাকি ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে গেছে। জঙ্গিদের এত আস্কারা দিয়েছে যে সারা দেশে এই মুহূর্তে আমার জানা মতে, আমার বৃহত্তর ময়মনসিংহ জেলা হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি, জয় বাংলার ঘাঁটি, সেইখানেও জঙ্গিদের আবাদ করা হচ্ছে। এটা দুঃখজনক এবং এটার জন্য আমাদের সচেতন হতে হবে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে। রাষ্ট্র তো এখন জঙ্গিদের পক্ষে, তারা তো আর আসবে না, কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা দেশের পক্ষে, তাদের কথা বলতে হবে, সচেতন থাকতে হবে। তা না হলে আজকে, শুধু আজকে না, যেখানে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠেছে সেই দেশটার সার্বভৌমত্ব নষ্ট হয়েছে, তার প্রমাণ আমাদের কাছে আছে। তার সর্বশেষ প্রমাণ হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া। আমরা দেখলাম তাদের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতেছে কিন্তু এই জঙ্গিরাই। সৈয়দ আশরাফ, আওয়ামী লীগের যিনি মহাসচিব ছিলেন, তিনি সেক্রেটারি জেনারেল ছিলেন, তিনি বলেছেন কিন্তু যে বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান শত্রু কিন্তু মৌলবাদ, মূলত জঙ্গিবাদ। এটা আমাদের মাথায় রাখতে হবে। গত জি। 29 বছরে হুম। মানে মুক্তিযোদ্ধা কোটায় পরীক্ষার সুবিধায় 43,000 জন 29 বছরে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছে। পক্ষান্তরে গত 8 মাসে সুপারিশ চুক্তি ও আউটসোর্সিং এ নিয়োগ হয়েছে, এবং মানে সুপারিশ কোটায় বলতেছে 86,000 জন। এখন এই যে কোটা না মেধা, মেধা মেধা বলে যে এই যে একটা মিথ্যাচার করে গেল, এখন যারা অনেকে সেই সময় ক্ষমতায় মানে আন্দোলনে গো উইথ দ্য ফ্লো, মানে চলে গেছে হুমজিক্যালি বা কিছু, এবং আমরা দেখেছি যে বামপন্থীরা অনেকে প্রচুর যারা গেছে, কারণ তারা মনে করছে যে বৈষম্য হচ্ছে, তারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। ঠিক আছে, তারা যে এখন তারা তো শিক্ষিত এলিট শ্রেণী, তারা তো কোনো কিছু বলছে না। তাদের মনস্তত্ব, আপনি একজন ওই ঘরানার রাজনীতিবিদ বলে আমি আপনাকে জিজ্ঞেস করছি, মনস্তত্বটা কি, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা খুব কঠিন প্রশ্ন করেছেন আসলে। এটা মানে সর্বশেষ বাক্যটাতে আমাকে আপনি অনেকটা কঠিন অবস্থায় ফেলে দিলেন যে আমাদের এই ঘরানার, বাম ঘরানার মানুষ কেন এখানে আসে। এটা বলতে গেলে আসলে অনেক লম্বা হয়ে যায় ইতিহাস। আমি খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করব, খুবই সংক্ষিপ্ত করতে হবে। আসলে বামপন্থী আমরা যারা, তারা ঐতিহাসিকভাবে বরাবরই ভুল করে আসছি। এটা ইতিহাস তাই বলে। 47-এও তারা ভুল করেছে, 1947-এর আগেও তারা ভুল করেছে, তারা 47-এর পরেও ভারতেও ভুল করেছে, ভারতের বামেরা। ইভেন আপনি দেখেন, আমি এখন প্রসঙ্গক্রমে ইরান চলে আসে, ইরানেও তারা ভুল করেছে। ইরানে যখন তথাকথিত খোমেনি শাসন, স্বৈর শাসন চলে আসলো, তখনও বামেরা ভুল করেছে। আপনি দেখেন পশ্চিমবঙ্গে বামেরা ভুল করেছে সিদ্ধান্ত নিতে। তারা কিন্তু আবার পশ্চিমবঙ্গে আবার স্বীকারও করেছে যে তাদের কিছু ঐতিহাসিক ভুল আছে, 25 থেকে 26 বছর পরে স্বীকার করেছে। তো সুতরাং এদের যেহেতু সিলসিলা ভুলের বা এটা কি বলবো, আত্মপ্রবঞ্চনার এবং ভুলের যে সিলসিলা, সেটা তো বাংলাদেশে থাকবে। আমরা বড় বামপন্থী নেতা না, আমাদের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম দিব্যচোখ যেটাকে বলে, আমি জানি না এটাকে ইংরেজি কি হয়, দিব্যচোখের ব্যাখ্যাটা কি বলবো, আমি সিক্স সেন্স যদি বলতে পারেন বা দিব্যচোখ। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে মৌলবাদীরা ক্ষমতায় চলে আসতেছে। আমরা আমাদের সিনিয়র নেতাদের বলেছি, তারা বলছে পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। আমি বলছি, কি পরিবর্তন? যে বিকল্প দরকার। আমি বলছি, বিকল্পটা কি? বলছে যে আগে জনগণকে ক্ষমতা নিতে দাও। আমি বললাম এটা হলো না, যেহেতু এটা বিপ্লব না, বামপন্থীরা আসে নাই, ক্ষমতা ধরে নিলাম শেখ হাসিনা ফ্যাসিস্ট, স্বৈরাচার, তাকে হটাতে হবে, ওকে, ইটস ওকে, তাদের কথা। কিন্তু ক্ষমতাটা কারা যাচ্ছে? এই প্রিন্স ভাই যাবে? শাহ আলম ভাই যাবে? মুজাহিদুল ইসলাম সেলিম ভাই যাবে? নো। আমরা তো জানতাম কারা যাবে। এই আজকে হিজবুত তাহরীরের মতো জঙ্গি, এখন তারা আফসোস করতেছে। ওরা, আহ, রাজশাহীতে প্রিন্স ভাইকে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের ব্যানার ছিঁড়ে ফেলেছে, ছাত্র ইউনিয়নের অফিস ময়মনসিংহে ভেঙে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। এবং তাদের এই যে অনেকে, অনেকেই চর থাপড়া, মানে আমাদের গ্রাম বাংলা ভাষায় বলে চর থাপড়া, লাথি গুতা খাওয়া শুরু করেছে। অনেকে এখন বুঝতে পারতেছে, কিন্তু এখন তো বুঝলে আর হবে না, যা হবার তা তো ঘটিয়ে দিয়েছেন তারা। এরা কিন্তু, বামেরা কিন্তু ভারত ভাগও চায় নাই। তারা বলছে যে ওই ঠিক 69-এ যেমন বলছিল যে ভোটের আগে ভাত চাই, তেমনি তারা বলছিল 47-এও যে ইয়ে আজাদি ঝুটা হ্যায় লাখো ইনসান ভোকা হ্যায়।
এই যে বামেদের যে ঐতিহাসিক ভুল, আর ইরানে তো ধরে ধরে জবাই করে দিছে বামদের। খোমেনির বিপ্লবে তারা খুব খুশি হয়ে গেছিল, খুব খুশি হয়ে গেছিল। আমাদের বাংলা মানে অন্ধ ভাষাটা বললাম না, একেবারে খুশির এই হয়ে গেছে সেই হয়ে গেছে। পরে তাদের ধরে ধরে কিন্তু জবাই করছে। আবার গুলি করেনি, অন্যান্য শত্রুদের তারা গুলি করেছে, কিন্তু বামপন্থীদের কমিউনিস্টদের ধরে ধরে জবাই করেছে তারা। ইতিহাস ও, এটাই বলে। সবচেয়ে দুঃখজনক, ভারতের কমিউনিস্ট পার্টি একটা নিন্দা পর্যন্ত জানায় নাই যে বামদের একটা ঐতিহাসিক ভুল, ভুল যে 5ই আগস্টে তারা যখন এই সরকার পতনের সাথে মৌলবাদীদের তারা সহযোগিতা করেছে। এটা শুধু ভুল না, মহা ভুল, এবং তারা তার ফলাফল ভোগ করতেছে। কমিউনিস্ট পার্টির অফিস দখল করার জন্য পিনাকি ভট্ট ফ্রান্স থেকে বলে দেয়। আপনি আপা জানেন যে আমেরিকা চলেই হচ্ছে প্রোপাগান্ডার উপরে। আমেরিকা 1975 সাল পর্যন্ত, 1975 বঙ্গবন্ধুকে চিন্তা করে দেখেন, বঙ্গবন্ধুকে হত্যা করাও শেষ, তাদের ওই বিনিয়োগটাও শেষ। বাম রাজনীতিকে ধ্বংস করার জন্য তারা মিলিয়ন মিলিয়ন না ট্রিলিয়ন ডলার খরচ করেছিল শুধু মিডিয়ার উপরে, এবং এটা হুম। তারা স্বীকার করে। তাহলে বোঝা গেল যে মিডিয়ার একটা বিশাল শক্তি আছে। আর এখন মানুষকে কে ইনফ্লুয়েন্স করে? এই যে আপনি আমি দেখেন, এখন কিন্তু মানুষ টিভি দেখে না। আপনার আমার যে অনুষ্ঠান যতজন লোকে দেখবে, কেউ কিন্তু এখন টিভি দেখে না। টিভি কে আসতে হয় ফেসবুকে, টিভি কে আসতে হয় ইউটিউবে। আপনাকে যেটা বলছিলাম যে আওয়ামী লীগ কি মানে বন্ধু নির্বাচনে মনে হয় না যে ভুল করেছে, ভুল করে সব সময়, যে কে তার বন্ধু কে তার শত্রু। আহ জি। হেফাজতকে বন্ধু বানিয়ে বাকি যারা আছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, প্রগতিশীল শক্তিকে দূরে সরিয়ে দিয়ে ছিল গত 15-16 বছর। এরকম কি আপনার মনে হয় যে এটা আসলে আওয়ামী লীগ বারবার এটা করছে? আপনি যেটা বললেন, বরাবরই আওয়ামী লীগ বন্ধু নির্বাচনে ভুল করে, এটা সত্য। এটা আমরা বারবার দেখেছি। 17 বছর কিন্তু আপা, 16-17 বছর এক টানা ক্ষমতায় থাকা, ইটস এ হিউজ টাইম। একটা দেশ পরিবর্তনের, একটা সমাজ পরিবর্তনের, মানুষের মানসিকতা পরিবর্তনের জন্য 17 বছর এনাফ টাইম। আই বিলিভ ইট। এটা রাষ্ট্রবিজ্ঞানও বলে। সেখানে আওয়ামী লীগ আপনি দেখেন গণজাগরণ মঞ্চটাকে ভেঙে দিল পরিকল্পিতভাবে। তাদের মামলা দেয় নাই, পেটায় নাই, মারে নাই, যদিও কিছু ঢিল আমাদের দিয়েছে। আমিও গণজাগরণ মঞ্চের শেষের দিকে অনেক ঢিল খেয়েছি ছাত্রলীগের হাতে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, আমরা বঙ্গবন্ধুর নামে জান দিয়ে দিতেছি। আমরা বঙ্গবন্ধুর নামে যারা গণজাগরণ মঞ্চের কর্মী ছিলাম, আপনারা যারা নেতা ছিলেন, তারা তো যান হাতে নিয়ে রাজনীতি করেছেন। মানে রাজনীতি না তো, আপনারা একটা আহ, আন্দোলন, সামাজিক একটা প্রোগ্রাম, আন্দোলন সামাজিক করেছেন। জি, আন্দোলন। সেখানে ছাত্রলীগ আমাদের ঢিল দেয়। অথচ আজকে দেখেন, ইমরান সরকারকে কিন্তু ঢেলাইছে, বা আপনাকেও বকা দিছে, গালি দিছে, আমি যতদূর জানি আপনাকেও হ্যারাসমেন্ট করছে। হ্যারাসমেন্ট বলতে তারা অনেকটা সৎ হ্যাঁ, ভাই তারপরে দুই জল মাথার কামান খুন। দিয়ে আমাদেরকে জল কামান দিয়ে ইজিয়েছে। হ্যাঁ। আমাদের ঢেলাইলো, ঠিক আছে। শাহবাগে আমাদের তুলে ফেললো কয়েকবার, কয়েকজনকে। তো মানে শাহবাগ থানায় তুলে ফেললো। তারা কিন্তু এখানে ভুল করেছে। আমরা আওয়ামী লীগের ধরে নিলাম, আওয়ামী লীগের দুর্নীতির আমরা সমালোচনা করেছি, করবোই তো, কেন করব না? আমরা কি সমালোচনা করব না? আপনি আপা, আপনার সাথে আমার মতের এত মিল, আপনি যদি দুর্নীতি করেন বা আমি যদি ক্ষমতায় গিয়ে দুর্নীতি করি, কেন সমালোচনা করব না? 100 বার করতে হবে, তাই না বা? আজকে দেখেন, যদি গণজাগরণ মঞ্চটা থাকতো, হয়তো তাহলে 5ই আগস্ট হতো না। আর যেটা আপনি বলেন, বাম ফ্রন্টের যারা আছেন তারা যত খারাপই হোক, অন্তত তারা দুই একটা দল ছাড়া, অর্থাৎ যারা, আমি যাদের চিঙ্কু বাম বলি, সরি আপা, কিছু হুম। বিকৃত শব্দ ইউজ করতেছে, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এটা না করলে হয় না। আমি যাদের চিঙ্কু বাম বলি, এই এই লোকগুলো ব্যতীত, চিঙ্কু বাম ব্যতীত, আর যারা প্রগ্রেসিভ আছে তারা কিন্তু আওয়ামী লীগের সমালোচক। তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের স্ট্রং একটা শক্তি। এরকম আওয়ামী লীগের, অর্থাৎ এই যে আমি যে কথা বলতেছি, আমি মনে করি এটা আওয়ামী লীগের লোকেরাই বলছে যে আপনি ফরিদ ভাই, আপনি যেভাবে কথা বলেন, আপনি কথা বললে আমাদের 1000 লোক একসাথে কথা বললে যা হবে, আপনি একা বললে তাই হয়। তো ঠিক তাই, বামেরা তো তাই। তো এই বামদের আওয়ামী লীগ প্রতিপক্ষ বানিয়ে ফেলছে প্রথমে, তারপরে দুশ্মন বানিয়ে ফেলেছে। এটা ঠিক হয় নাই। কমিউনিস্ট পার্টি দুর্বল হওয়া মানে কি? প্রগ্রেসিভ শক্তি দুর্বল হওয়া মানে কি? অবশ্যই শূন্য স্থান কখনো শূন্য থাকবে না। রাজনীতিতে শূন্য স্থান বলতে কিছু নাই। আর প্রকৃতিতে শূন্য স্থান মানে ঝড়। আপনি দেখেন কোন লোককে তারা সাপোর্ট দিল, যারা বলতেছে আপনারা ক্যালাস খোরের উপরে মেয়েদের পড়াবেন না। এই শ্রেণীর লোক যখন রাষ্ট্রের মদত পায়, আর বামপন্থীরা যখন ছিটকে যায়, তখন শূন্য স্থানে তো ঝড় আসবেই। সেই ঝড়ের প্রথম আক্রান্ত আমরা কিন্তু আগেই বলেছি, আমরা আগেও বলেছি যে
আওয়ামী লীগ কিন্তু মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হবে, এটা মানতে চায় না, বিশ্বাসই করতে চায় না। ইভেন সৈয়দ আশরাফুল হক তাদের আওয়ামী লীগের নেতা মহাসচিব, যে সেক্রেটারি জেনারেল যখন বললেন, তাকে অনেক, জেনারেল হ্যাঁ হ্যাঁ, সেক্রেটারি। জি জি, ওনাকেও কিন্তু তারা একটু ভিন্ন দৃষ্টিতে দেখা শুরু করলো। চিন্তা করে দেখবে, অথচ তিনি একজন সৎ লোক, মাই ডিয়ার প্রকৃতির লোক। আমি তার সাথে ব্যক্তিগতভাবে দুইবার দেখা করেছিলাম। আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে সৎ এবং ভদ্র মানুষ ছিল এই সৈয়দ আশরাফ। সৈয়দ আশরাফুল সাহেব। অথচ দেখবেন আওয়ামী লীগের অনেক লোক তাকে পছন্দ করে না। আসলে প্রগতিশীল মানুষরা তো দিন শেষে তো আওয়ামী লীগের ফেভার, মুক্তিযুদ্ধের পক্ষে চলে যাবে। আমাদের উপায় নাই আপা। আমাকে যদি, আমাকে বলা হয়েছে, আমার ফাইল সরিয়ে মেলা দেওয়া হয়েছে, বলছে সে তো আওয়ামী লীগ করে না। সবাইকে কেন আওয়ামী লীগ করতে হবে? কেন আওয়ামী লীগ করতে হবে? আপনি সবাইকে আওয়ামী লীগ করতে গিয়ে দেখছেন তো কি অবস্থা। আপনি ছাত্রলীগ সবাই জামাত হয়ে গেছে, জামাতার এসে আওয়ামী লীগ হয়ে গেছে, ছাত্রলীগের মধ্যে শিবির এসে ছাত্রলীগ হয়ে গেছে। আপনি দেখেন ছাত্রলীগের অনেক খুনের সাথে, অনেক সন্ত্রাসের সাথে এখন দেখা যাচ্ছে এই যে যারা শিবির করতো তারা জড়িত। কিন্তু দায়ভারটা তো আওয়ামী লীগের, দায়ভার তো আওয়ামী লীগ। আমি আপনার ঘরে বাস করে যদি কোনো অন্যায় করি, কোনো দুর্নীতি করি, দায় তো আপনার নিতেই হবে। আপনি যদি বলেন ফরিদকে তো আমি জানতাম না, সে ভালো ছেলে, সে ভালো লোক, তিনি তো এরকম এরকম, আমি তো ভুল এই ভুল বললে হবে না, ওটা দায় আপনাকে নিতে হবে। 4জন এমপির খবর আছে আমার কাছে, এবং তারা তাদের পরিবার থেকে আমাকে বলেছে যে তারা কোটি কোটি টাকা চাঁদা দিতে হয়েছে। তারা বলতেও পারতেছে না, ভয়ে ভয়ে বলতে পারতেছে না, পরে না আবার বেশি চাঁদা দিতে হয়। তারা কিন্তু ছাড় দেয় না আপনার। আপনি এই যে আপনি যেটা বলেন, আচ্ছা, কখনো কি তেলে জলে মিশে যারা নারী স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, মামুনুল এই যে হেফাজতের এখন খেলাফতের মতো, তার দলের নামই খেলাফত, অর্থাৎ সে গণতন্ত্রে বিশ্বাস করে না, তার বাবা সাইকুল হাদিস, তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, শফি হুজুর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। আপনি তাদের সাথে কিভাবে মেশে না পায়? আপনার সাথে আমার বিরোধিতা থাকতে পারে ব্যক্তিগত বা চিন্তার ফারাক থাকতে পারে, কিন্তু আমি তো মুক্তিযুদ্ধের পক্ষের বেলায় তো আমি আপনার, আপনাকে এটা বুঝতে হবে। আপনি আমাকে দূরে ঠেলে কাকে নিয়ে আসলেন? যে কিনা আপনার বাবাকে হত্যায় তারা মিলাদ পড়ে, যে কিনা আপনাকে হত্যার জন্য সারা দিন প্ল্যান করে, দোয়া করে, আপনার মৃত্যু কামনা করে। আপনি দেখেন যাকে জমি দিলেন, যাকে পাললেন, কোনো কমিউনিস্ট কিন্তু বলে নাই শেখ হাসিনার ফাঁসি চাই, এখনো বলে নাই। কোনো কমিউনিস্ট কিন্তু বলে নাই যে শেখ হাসিনা কালনাগিনী, কিন্তু এই মামুনুল কিন্তু বলছে, এই হেফাজতের নেতা কিন্তু বলেছে, এরা এইভাবে বলেছে। ফরিদ ভাই, এখানে আমি একটু কাটছি। যেমন অনেক জি সময় জি। বলে যে আমরা যখন এটা বলি যে হুম কেন ইসলামিক দলগুলোকে সাথে নিলেন কিন্তু প্রগতিশীল দলগুলোকে নেওয়া হলো না, বা 16 বছরে হুম। কোনো সাংস্কৃতিক চর্চা বা মুভমেন্ট নাই, কিন্তু অন দ্য আদার ইম্পর্টেন্ট। হ্যান্ড অনেক ওই যে ওয়াজ বা এগুলা মেহফিল এগুলো হয়েছে। কিন্তু অনেকে বলেন যে এটা যখন বলি বলে যে এটা এত ভোট ব্যাংক, সেই জন্য এটা এক ধরনের কম্প্রোমাইজ। আমি আপনাকে বলি, গ্রামের মানুষ কিন্তু এই মুহূর্ত পর্যন্ত, মানে এই যে এত কিছু ঘটার পরেও, এখনো কিন্তু এরা বঙ্গবন্ধুর পক্ষে, এখনো কিন্তু এরা মুক্তিযুদ্ধের পক্ষে। হয়তো তারা আমাদের মতো ভাষা বুঝে না, তারা সেকুলারিজম শব্দ বুঝে না, কিন্তু তারা সেকুলার। আর যারা সেকুলার বুঝে তারাই সেকুলারিজমের বিরুদ্ধে। আমি আপনাকে দলিল দস্তাবেজ সহ দিতে পারবো। আমি ঢাকাতে একটা আওয়ামী লীগের নেতার বাসায় ভাড়া ছিলাম নিরাপত্তার জন্য। যেহেতু আমরা মুক্ত চিন্তার এবং গণজাগরণ মঞ্চ, বিশেষ করে ফ্রি থিঙ্কিং এর জন্য জন্য তো আমাদের তো সিকিউরিটিটা খুব, আমরা কনসার্ন থাকে। তো আমি আওয়ামী লীগের এক নেতার, মোটামুটি একটা, বড় বলবো না, ছোটখাটো হইলেও ঢাকার একটা নেতার বাসায় আমি ভাড়া থাকতাম। আমি আপনাকে এখন যে ঘটনা বলবো আপনি অবিশ্বাস করবেন বা বিস্মিত হয়ে যাবেন, বা কেউ অবিশ্বাসও করতে চাইবেন না। আমার বাসায় আওয়ামী লীগের নেতা কি করেছে জানেন? আমার আমার বাসায় কিন্তু দুইটা লোকের ছবি থাকতো। একটা হচ্ছে কার্ল মার্কস, আর একটা হচ্ছে আপনার আহ, চার্লি চ্যাপলিন। এই দুইটা মানুষের ছবি আমার থাকতো আমার বাসায়, আর কোনো ছবি থাকতো না। ঠিক আছে? চার্লি চ্যাপলিন এবং কার্ল মার্কস। সে সে আমার ছবিটা ছিঁড়ে ফেললো আমার ঘরে এসে, আওয়ামী লীগের লোক। তা আমি প্রথমে ভাবলাম কার্ল মার্কস দেখছে তাই ছিঁড়ে ফেলছে। আমি অবাক হয়ে গেলাম। আমি আমার বাসাটা তার হতে পারে, ভাড়াটা তো আমি না, রেন্টার তো আমি। তা আমি ধরলাম কার্ল মার্কস ছিঁড়ে ফেলছে, তার রাগ হচ্ছে যে সমাজতন্ত্র সে পছন্দ করে না, হতে পারে, মেনে নিলাম। সে চার্লি চ্যাপলিনের ছবিটা ছিঁড়ে ফেল, তখন আমি তাকে চার্জ করলাম। তখন আমি তো মুখ, এখন তো সে রাজনীতিকার, কারণ চার্লি চ্যাপলিন তার কমিউনিস্ট পার্টি করে না, যদিও সে মেন্টালি সাম্যবাদী। আমি বললাম এই ছবিটা কেন ছিলেন? কয় ছবি ঘরে রাখা হারাম, রহমতের ফেরেস্তা আসে না। এটা আওয়ামী লীগের একজন নেতার বক্তব্য। তাহলে সে সেকুলারিজম কিন্তু বুঝে, কিন্তু সে ছবিটা ছিঁড়ে ফেললো। সেকুলারিস্ট হয়েও কিন্তু সে কিন্তু সেকুলার না। আর গ্রামের মানুষ কি করে জানে?
গ্রামের মানুষ কিন্তু মনে করে হিন্দু মুসলমান এরা একসাথে বসে বসে চা খায়। তারা কিন্তু ঘরে ছবি রাখে, আর কিছু না হলো মাজারের একটা ছবি রাখে, না হলে ওই যে ছোটবেলায় দেখতাম ঘোড়ায় দুল দুল ওই ঘোড়ার ছবি রাখতো, মা বাপের ছবি রাখে, আমি আঞ্চলিক ভাষায় বললাম, পোলাপানের ছবি রাখে, তাই না? তারা কিন্তু ছিঁড়ে না, সে কিন্তু অশিক্ষিত। আপনি দেখবেন মেলার পুতুল অশিক্ষিত। কিনে রাখে, মেলার মাটির পুতুল রাখে, এইটাই, পুতুল কিনে রাখে ঘরে, সে কিন্তু রাখে। মৃৎশিল্প বা রাখে। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, সে কিন্তু মৃৎশিল্পের কোনো না কোনো তার ঘরে গিয়ে আপনি পাবেন। কিন্তু হ্যাঁ। আমি যার কথা বললাম উনি কিন্তু মাস্টার ডিগ্রি করা এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং আওয়ামী লীগের নেতা। তো আমাদের সরিষাবাড়িতে আমার মনে আছে, তখন লালন সঙ্গীত বুঝতাম না। ইসমাইল ইসরাফিল কাকা নামে একটা লোক ছিল, মুরব্বী, আমার বাবার চেয়ে বড়, আমার আব্বাকে তুই করে বলতো, তাহলে কত বড় বয়সে। প্রতি বছর শীতের সময় যখন ওয়াজ চলতো, তিনি লালন সঙ্গীতের আসর বসাতেন সিমলা বাজারের ভিতরে, তার বাড়ির সামনে চট বিছিয়ে বিনা টাকায় তিনি গান গাইতেন লালন সঙ্গীত। আমি দেখতাম রাত 12টার পরে সেখানে যারা থাকতো সব শ্রমিক এবং কৃষক, শ্রমিক এবং কৃষক, সেই শ্রমিক কৃষক গুলো কিন্তু এখনো আছে। এখনো সরিষাবাড়িতে সৈয়দপুর নামে একটা গ্রাম আছে, সেখানে লালন সঙ্গীতের আসর বসে, অজপাড়া গায়ে, কোনো পৃষ্ঠপোষকতা নেই। আমি সেই জন্যই কিন্তু আপা, শিল্পকলায় যখন যাত্রা হতো, আমি বলতাম যাত্রা শিল্পকলায় হবে কেন, যাত্রা হবে গ্রামে। শিল্পকলা বা সংস্কৃতির এগুলো যদি আপনি স্প্রেড না করেন, নাচ গান, আমাদের যে লালনকে যদি আপনি সামনে না আনেন, তাহলে তো আপনি তো টিকতে পারবেন না। এই মৌলবাদ, আপনি জানেন এটা মাহবুবুল হানিফ, ওই যে কুষ্টিয়ার নেতা, একদিন বলেছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে, ওই দিন আমি কোনো কারণে সেখানে ছিলাম, দেখি তিনি বলতেছেন যে এই দেশটা গোল্লায় গেল ওয়াজ কালচারে। কথাটা কিন্তু সত্য আমার। ওয়াজকে আমরা নিষিদ্ধ করতে বলি নাই, আমরা বলি নাই ওয়াজ নিষিদ্ধ হোক, কিন্তু পাশাপাশি তো এটাও থাকতে হবে আপা। আপনাকে তো যাত্রা নাই, নাটক নাই, বলে যে জুয়া খেলার কারণে এটা বন্ধ করে দিতে হবে। আপনি জুয়াটা বন্ধ করলেই তো হয়। আমার মাথা দরদ মানে, মাথা ব্যথা মানে তো আমি ঘাটা কেটে ফেলবো না। উম, বলে যাত্রায় আপনি অশ্লীল নৃত্য হয়, যাত্রায় জুয়া খেলে, আপনি বন্ধ করে দেন। ওটা কারা করে? যারা এটা করে তারা কারা, সেটা বন্ধ করে দেন, যাত্রা চলুক। আর ওয়াচ যেটা হয়, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম গ্রামে কয়েকদিন আগেই, যে আপনারা তো এত ওয়াজ শোনেন কেন? বলে কি, কিতা করতাম, ওয়াজ ছাড়া তো আর কিছু নাই। আমার বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগের কথাটা যেটা যেটা নিয়ে আমরা বলতেছিলাম, যে আমার মনে হচ্ছে যে ওরা, আপনিও একমত হলেন যে ওনারা পছন্দ বন্ধু নির্বাচনে হয়তো ভুল ছিল। তো হয়তো না পা, আমি একটু ইন্টারাপ্ট করি, হয়তো না, তারা ভুল করেছে বন্ধু নির্বাচনে, তারা ভুল করেছে। শত্রুকে তারা বন্ধু করেছে, বন্ধুকে শত্রু বানিয়ে ফেলেছে। তাহলে একটা উদাহরণ দেই, যেমন উম, খালেদা জিয়াকে, দেখেন খালেদা জিয়াকে একবার প্রশ্ন করেছিলেন যে ভাবি, মানে খালেদা জিয়াকে ভাবি বলে সম্বোধন করছে মঞ্জুর হাসান খান, ভাবি আপনি জামাতকে এত কাছে নিলেন কেন? ইন্টারেস্টিং একটা জবাব দিয়েছিলেন। আমরা যদিও ঘটনাটা ভিন্ন হয়, কিন্তু এর সাথে একটা রিলেশন আছে। বলো যে শেখ হাসিনা আমাকে ঠেলতে ঠেলতে ওইদিকে পাঠাই দিছে। আমি ওইদিন ছিলাম, তিনিও জীবিত আছে, জিজ্ঞেস করতে পারবেন, সবাই জীবিত। ঠিক আছে, এমন না যে আমি মৃত লোকের উদাহরণ দিচ্ছি, খালেদা জিয়াও জীবিত, মঞ্জুরুল হাসান খানও জীবিত, আমিও জীবিত, এবং আশেপাশে আরো লোক ছিলেন। বলে যে আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে জামাতের দিকে ঠেলে। খালেদা জিয়া, সে যখন বলে, যদি বলে থাকেন, আপনি বলেছেন বলেছেন, আপনি প্রত্যক্ষ শ্রোতা, আপনি সুদর্শী, যে জি, আমাকে ঠেলতে ঠেলতে, কেউ একজন নেতাকে কেন ঠেলতে ঠেলতে আরেক জায়গায় নিবে? আমাদেরকে এই যে বৈরী পরিবেশে, আমরা তো কিছুই না, উই আর নাথিং, আমরা কিন্তু এখনো nothing। একই জায়গায় দাঁড়িয়ে আছি। আপনার কথা অবশ্যই সত্য, কোনো সন্দেহ নাই, সত্য না সঠিক আপনার কথা। তাদের একটা ল্যাম এক্সকিউজ আমি জানি। তো কারণ মঞ্জুর হাসান খান কোনো জবাব দেন না, তিনি হেসে ফেলেছিলেন। ঠিক আছে, কারণ তিনি আমার মনে হয় ওটা, তার জবাবে সন্তুষ্ট ছিলেন না। ছিলেন আর না হয়তো। আসলে তো আপনি দেখেন, আর নিঃসন্দেহে সত্য যে বিএনপি বা জাতীয়তাবাদী দল তারা তো তৈরি হয়েছে ক্যান্টনমেন্টে, এবং তারা পাকিস্তান দ্বারা পরিচালিত, এটা তো স্পষ্ট। কারণ পাকিস্তানের যে আইএসআই এর যে প্রধান ছিলেন, তিনি আদালতে দাঁড়িয়ে বলেছিলেন খালেদা জিয়াকে 50 লাখ রুপি দিয়েছিলেন। এই যে এখন তো আমরা দেখতে পাচ্ছি সব পাকিস্তানের মদতে হচ্ছে, আইএসআই এর মদতে হচ্ছে। আপনি দেখেন জাহাজ আসতেছে, বলতেছে জাহাজে কি আসতেছে আমরা জানি না, বলতে একবার বলতেছে যে চাল আসে ডাল আসে, আরে ভাই চাল ডাল তো ওদের দেশেই দাম বেশি, এইখানে কিভাবে আসে? আবার একটা জিনিস এটাও কিন্তু মানতে হবে যে আওয়ামী লীগের ভিতরেও কিন্তু কিছু মানুষ জামাত দ্বারা বায়াস্ট হয়ে গেছে। এটা আমাদের স্বীকার করতে হবে। স্টাডি নাই, বঙ্গবন্ধু সম্পর্কে কি কতটুকু জানে, তারা জানে না। গ্রামের একটা কৃষক, একটা শ্রমিক, তারা কিন্তু জয় বাংলাকে তাদের হৃদয়ে ধারণ করে।
শেখ মুজিবকে, বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে। ইভেন আওয়ামী লীগ করে না, কিন্তু দেখবেন তারা মুক্তিযুদ্ধের পক্ষের আমি আপনাকে লাখো লোক দেখিয়ে দিতে পারবো এখনো। মনে করেন জীবনে আওয়ামী লীগের অফিসে যায় নাই, জীবনে আওয়ামী লীগের নেতার সামনে যায় নাই, কিন্তু সে আসলে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। কৃষক, শ্রমিক, জনতা আপনি দেখবেন, বিশেষ করে যারা, আমি এর আগে বলেছি, কয়েকবার বলেছি, যে রাষ্ট্রপতি শাসিত সরকার যদি আসে, আওয়ামী লীগ কিন্তু আর কোনোদিন ফেল করবে না। কারণ ভোটে আওয়ামী লীগ পাশ করবে, সারা দেশে গড় ভোট। এটা আমি বারবার বলে আসছি, এটা অনেকে আওয়ামী লীগও হাসে আমার কথা, আমি বললাম যে না। আপনি দেখেন 2001-এ ফেল করেছে কত, মাত্র 5 লাখ ভোটের ব্যবধানে কত সিট কম বেশি হয়ে গেছে। এটা আসলে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো এত বেশি যে আমরা ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে হতাশ হয়ে গেছিলাম, হতাশ হওয়া স্বাভাবিক, কারণ ঝড় আসলে মানুষ ভয় পায়, হতাশ হয়, এটা তাই। এখনো কিন্তু তারা কিন্তু ভীত। আপনি দেখেন 5 আগস্টের ব্যাপারে তারা ইন্ডেমনিটি দিচ্ছে, তারা বারবার বলতেছে মুজিববাদকে প্রতিষ্ঠিত হইতে দিবে না, তারা বারবার বলতেছে জয় বাংলা স্লোগান দিতে দিবে না। এই তারা কিন্তু আসলে ভয়ে এগুলো বলতেছে। এরা কিন্তু এখন এক্সিট চাচ্ছে ভেতরে ভেতরে, কারণ তারা বুঝে ফেলেছে যে জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আমি অজপাড়াগার, আমি কিন্তু প্রতিদিন কমপক্ষে 20টি জেলায় ফোন করি, অজপাড়াগার মানুষের সাথে কথা বলি মিনিমাম। গ্রামের মানুষ কি বলে নিছে, এই সরকার তো এখন কোন দেশের সরকার, মানে জামানের ভাষা বলে, এখন কোন দেশের সরকার আছে? এটা কি এর সরকার? এটা সাধারণ মানুষের ভাষা, মানে তারা বিশ্বাসই করে না তারা কোনো সরকারের অধীন আছে। অর্থাৎ তারা চাচ্ছে ইউনুস কে, তারা বুঝতেই পারতেছে না, তারা বুঝতেই পারতেছে না। তো আওয়ামী লীগকে এই জিনিসটা বুঝতে হবে যে গ্রামের মানুষের সাথে তাদের সম্পর্ক বিল্ড আপ করতে হবে, সাধারণ মানুষের সাথে। আপনি বিলিভ ইট অর নট, চামড়া কালো কুচকুচে গ্রামের মানে খেতে কাজ করা মানুষ, তারা যেভাবে এখনো বঙ্গবন্ধুর নাম নেয়, তারা তো আর বঙ্গবন্ধু শব্দটা উচ্চারণ করতে পারে না। কিন্তু আপনি দেখবেন গ্রামের মানুষ বঙ্গবন্ধু বলে না, শেখ মুজিব বলে। যদিও জামাত বিএনপির শেখ মুজিব নেতিবাচক শব্দ হিসেবে ব্যবহার করে, কিন্তু গ্রামের মানুষ উচ্চারণ করতে হয় বলে শেখ মুজিব। তো এগুলো নষ্ট করে দিয়েছে এই যে সালাফি মতবাদ, এবং সেই সাথে কওমি মতবাদ, এগুলো ধ্বংস করে দিচ্ছে আমাদের। এগুলো থেকে আওয়ামী লীগ আসুক আর যে সরকারি আসুক, আওয়ামী লীগের রূপে আসুক, বাকশালের রূপে আসুক, বা আওয়ামী লীগ যে রূপে আসুক, আওয়ামী লীগ তো আসবেই। কারণ আপনি এই দলটাকে তো আপনি চাইলেই শেষ করতে পারবেন না। আপনি 75-এ আপনি পারেন নাই, বঙ্গবন্ধুকে হত্যা করে মেরে ফেলে আপনি আওয়ামী লীগকে শেষ করতে পারেন নাই। তো শেখ হাসিনা থাকলো কি থাকলো না, তাকে মেরে ফেললেন কিনা? শেখ হাসিনা ওই যে, আপনি নাকি বললেন যে আওয়ামী লীগ কে যেন বলছেন, আপনি সম্ভবত বলেছেন যে আওয়ামী লীগ তো একটা অনুভূতির নাম, আওয়ামী লীগ তো দল না, কে যেন আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন। এটা তো সত্য, আওয়ামী লীগ তো একটা দল না, এটা একটা অনুভূতি। শেখ হাসিনা 560টা মসজিদ বানানোর পরেও সে দুযোগী। আর জামাতেরা 71 সালে 30 লক্ষ মানুষ হত্যা করেও তারা বেহেশতে চালায়, বেহেশতে চলে যাবে। বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন দিল, বঙ্গবন্ধু টঙ্গীতে ইস্তেমার জায়গা দিল, তারপরে সে হিন্দুর ছেলে। আর টঙ্গীতে গিয়ে শেখ হাসিনা শেখ মুজিবের নামে গালাগালি করে। তো এদের আসলে আওয়ামী লীগকে এখন বুঝতে হবে যে কে তার দুশ্মন, কে তার বন্ধু, এটাকে আইডেন্টিফাই করতে হবে। আওয়ামী লীগের ভিতরে অনেক মানুষ আছে যারা ডেডিকেটেড, তারা দেখবেন পিছিয়ে আছে। আমি অন্যদের কথা বাদ দিলাম, আওয়ামী লীগের যারা ডেডিকেটেড এবং প্রগ্রেসিভ, তাদের যদি সামনে আনে, তাহলে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা যদি না থাকে, বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। আমি কেন বারবার বলি, আমাকে অনেকে আওয়ামী লীগের দালাল বলে, আমি তো ভাই, আমাকে অনেকে এই তো কয়েকদিন আগে একজন লিখছে ইনবক্সে যে ফরিদ সাহেব, আপনি তো আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের পক্ষে এত দালালি করেন কেন? আপনি তো সৎ লোক, আর আপনি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন। আসলে কি তাই আপা? আপনি আপনি কি আওয়ামী লীগের পক্ষের জন্য বলতেছেন? আমি কি আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বলতেছি। এখন মুক্তিযুদ্ধের পক্ষে বলে যদি কেউ দালাল বলে ফেলে, আমাদের কিছু করার থাকে না। আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল এবং এলিট ফোর্স এবং সাধারণ মানুষ সব মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ থাকুক, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দেশ চালাক। ব্যাপারটা তো আমাদের এইটাই চাওয়া, এবং সেটার জন্য আমাদের শত্রু মিত্র নির্বাচন করাটা খুবই জরুরি। ডক্টর ইউনূসের যে প্রেস সচিব কিছুদিন আগে দেখেন, ওই যে মানে আহ, গোয়েন্দা আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান যে তুলসী গ্যাবার্ড, উনি এবার বলেছেন, হ্যাঁ, ওনার বক্তব্যের জের ধরে যে আহ, উনি আফগানিস্তান কি বাংলাদেশে মৌলবাদী উত্থান ঘটেছে এরকম একটা স্টেটমেন্ট দেওয়ার পরে উনি ওইটার কে ডিফেন্ড করে বলেছেন যে তুলসী গ্যাবার্ডের বক্তব্য হচ্ছে ভিত্তিহীন। আমি বলতে চাচ্ছি ওনারা দেশের ভিতরে করছে ঠিক আছে, কিন্তু এই এই যে ওনাদের স্টেটমেন্ট গুলো, এটাতে তো যে একটা আন্তর্জাতিক ভাবে যে আমাদের সাথে সবার সম্পর্ক, সেটাও তো নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশটা একটা ভীষণই ভালনারেবল সিচুয়েশন।
আমাদের শত্রু সংখ্যা বাড়ছে, আমাদের মিত্র কমে যাচ্ছে, ইন্ডিয়ার সাথে ঝগড়া লাগাই রাখছে। মানে আসলে আপনার কি মনে হয় এটার শেষ পরিণতিটা কেমন হবে? অপরিপক্ক। এরা এতই রাজনীতিক হিসেবে, মানে আসলে তো হচ্ছে কেরানির উপযুক্ত হয়ে গেছে সচিব। তো তাকে তো সে তো এটা বলবেই। আপনি দেখেন সে কত অপরিপক্ক, সাংবাদিক হিসেবেও কিন্তু তিনি অপরিপক্ক একজন। তার যে যতটুকুই যোগ্যতা ছিল, সেই যোগ্যতার বলেও কিন্তু এটা বলা যায় না। তুলসী গ্যাবার্ট কে, এটা তো আগে বুঝতে হবে। সে কে, বর্তমান তার পদবি কি, তিনি কার প্রতিনিধি? তুলসী গ্যাবার্টের বয়ান যে হোয়াইট হাউসের বয়ান, হোয়াইট হাউসের বয়ান যে ট্রাম্পের বয়ান, প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রাম্পের বয়ান, বয়ান। এটা বোঝার মতো বোধ তাদের হয় নাই। আমি যদি এখন শফিক, ডাস্টবিন শফিক, দোয়া করি আল্লাহ যেন ডাস্টবিন শফিক না বানায়, ওই ওর জায়গায় থাকতাম আমি কিন্তু এই ভাষায় কথা বলতাম না, আমি এর বিরোধিতা করতাম, কিন্তু এই ভাষায় বলতাম না। কারণ আমাকে তো চামচামি করতে হইতো, তাই না, আমার চাকরিটা বাঁচানোর জন্য। এটা হয় না বাংলাদেশের। এখন যারা রাজনীতিতে আছে, শুধুমাত্র একজন মানুষ, শারমিন মুর্শিদ ছাড়া কেউ এই ডিপ্লোমেসিতে কিছুই জানে না, জিরো। যারা ক্ষমতায় আছে তারা কিন্তু একজনও পলিটিশিয়ান না পা, একজনও না। আপনি দেখেন একজনও পলিটিশিয়ান না, কেউ না। সবাই হয় এনজিওর মালিক, এনজিওর দোকানদার বলি আমি তাদের, হয় এনজিওর দোকানদার, না হয় মানে সবাই এনজিওর দোকানদার। আর তিনজন চাকরি প্রার্থী ছিল, তারা বিসিএস এসে চাকরি নেবে, চাকরি করতে এসে তারা মন্ত্রী হয়ে গেছে। ডক্টর ইউনূস সাহেব হচ্ছেন সবচেয়ে বড় এনজিও দের মহাজন। তিনি কিন্তু কানে ধরে এইভাবে বলছিলেন, আমার মনে আছে, এই ভাই আমাদের কানে ধরে বলছেন আমি আর জীবনে রাজনীতিতে আসবো না। তিনি নিজে বলেছিলেন 2007-08, ওই যে যখন মঈন মঈন আর্মিদের সরকার, ঠিক আছে, তখন তিনি কানে ধরে এটা বলেছিলেন যে এই সমস্ত অযোগ্যরা আমাদের দেশের ক্ষমতায় আসছে, আমাদের দেশ দ্বারা ধ্বংস করে দিবে। এই বয়ানের কারণে, এই তুলসী গেরবার্টের বয়ানের বিরুদ্ধে যে বয়ান দিল, এর কারণে তাকে যে কি ফল ভোগ করতে হবে তা তো তারা জানে না। তাদের না আছে কূটনৈতিক জ্ঞান এবং শিষ্টাচার, না আছে তাদের রাজনৈতিক জ্ঞান, না আছে দেশ পরিচালনার জ্ঞান, তাই তারা এই ধরনের কথাগুলো বলতেছে। এবং এর কারণে তাদের ব্যক্তি জীবন এবং তাদের, আমাদের সরকার, আমাদের দেশের প্রচন্ড রকম ক্ষতি হবে। আর তিনি খিলাফতের কথা বলেছেন যে খিলাফত সন্ত্রাস আসতেছে, বাংলাদেশে সন্ত্রাস আসতেছে, মিথ্যাটা কোথায় বলেছেন? হিজবুত তাহরিরের মিছিল কি হয়নি? ঘোড়া নিয়ে হিজবুত তাহরিরের, এমনকি আইএসআই এর পতাকা নিয়ে কি বঙ্গবন্ধুর সেই 32 নম্বরে আইএসআই এর পতাকা ঝোলানো হয়নি? বঙ্গবন্ধু যারা ভেঙেছে 32 নম্বর, তারা কি আইএসআই লোক ছিল না? তো চেহারা দেখেই তো বোঝা যায়। প্রথম আলো অফিসে কারা গিয়েছিল প্রথম আলো অফিসের সামনে গরু জবাই করতে এবং প্রথম আলো অফিস ভাঙতে? তাদের চেহারাগুলো দেখেন, এদের কেউ কোনোদিন দেখে নাই। এর কোত্থেকে আসবে? চেহারা দেখেই তো বোঝা যায় ট্রেনিং প্রাপ্ত জঙ্গিবাদের। রিটায়ার্ড আর্মি অফিসার, এই রাওয়া ক্লাবের, মহাখালী এসে বলে, রোডের উপর এসে বলে 4 দিনে তারা কলকাতা দখল করবে। এগুলো কোনো কথা? এগুলো 4 দিনে তারা কলকাতা দখল করবে, তাও রিটায়ার্ড আর্মি অফিসার, যাদের গায়ে চড়বে তারা নিজেরাই হাঁটতে পারে না, জীবনে যুদ্ধে যায় নাই। এরা এই ধরনের, মানে এই দেশের কার কথা বলবো আপা? শিক্ষিত বলেন আর মূর্খ বলেন, সব একরকম হয়ে গেছে। এই যে এতগুলো রাজনৈতিক দল, আপনি তো একটা রাজনৈতিক দলের সদস্য, একটা রাজনৈতিক জি। ব্যক্তিত্ব, সেই জন্য বলছি যে আপনার কি মনে হয় না যে একটা সর্বদলীয় ঐক্য জোট করে একটা নির্বাচনের জন্য মাঠে নামার একটা মাঠে প্রস্তুতি নেওয়া, এটা আওয়ামী লীগ, বিএনপি, বাম দল সবাই মিলে যে নির্বাচন একটা জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সুন্দর সংসদ তৈরি হওয়া এবং দেশ পরিচালনা করা অতি জরুরি? এ ব্যাপারে আপনি আপনার দর্শকদের জন্য কিছু যদি বলেন। পৃথিবীর সবচাইতে, মানে গণতান্ত্রিক শাসন, যদি নির্বাচিত সরকার সবচেয়ে খারাপ হয়, সেটা অনির্বাচিত সরকারের চাইতেও ভালো। তো এটা আমিও বিশ্বাস করি, এটা তার কথা না, এটা আসলে এক রাষ্ট্রবিজ্ঞানের কথা, যে সবচেয়ে খারাপ শাসক যেটা গণতান্ত্রিক ব্যবস্থায়, ধরে নেন তাদের ভাষায় শেখ হাসিনা সবচেয়ে বড় ফ্যাসিস্ট, তাদের ভাষা, সেটাও কিন্তু ইউনূস সরকারের চাইতে ভালো, একটা সামরিক সরকারের চাইতে ভালো। এটা খোদ পাকিস্তানের একজন কমেন্টেটর লাইভ টিভিতে সেটা বলেছেন। এমন পাকিস্তানের মতো দেশে এই বুদ্ধিজীবীটা বুঝতে পারলো, আর আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা নির্বাচন নিয়ে কথা বলে না। এটা হাস্যকর। এই যে আর এক তথাকথিত বুদ্ধিজীবী আছে, তথাকথিত লালনবাদী আছে, সেটা হলো এই আমি যাকে ফ্রড মাজহার বলি, তিনি দেখেন নির্বাচনের নাম মুখে নিতে চায় না, অথচ এই ভোট দিতে পারে না বলে কান্নাকাটি, ভাতের কথা কিন্তু বলে নাই, বলছে যে ভোট দিতে পারি না, এর জন্য দুর্ভিক্ষ লেগে গেছে। যে ছেলের বয়স তখন 3 বছর ছিল, 15 বছর আগে, সেও বলে আমরা ভোট দিতে পারি নাই। তো বাবা এখন ভোটের কাছে কেন আসো না? ভোটের বিকল্প নাই আপা গণতান্ত্রিক রাষ্ট্রে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে,
ভোটের এবং ইলেকশনের বিকল্প নাই, নির্বাচিত সরকার আসতে হবে। আমার ওই বক্তব্য, নির্বাচিত সরকারটা যদি আমার অপছন্দের হয় এবং সেটা খারাপ সরকার হয়, তাও ইউনূস সরকারের চাইতে ভালো থাকবে। নির্বাচনের কোনো বিকল্প নাই, দেশে অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। অলরেডি আপনি দেখেন 70% বিদেশি বিনিয়োগ স্থবির হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কেন? নির্বাচিত সরকার নাই। আওয়ামী লীগ যতই তাকে দুর্নীতিবাজ বলেন, ফ্যাসিজম বলেন, ফ্যাসিস্ট বলেন, সেখানে কিন্তু বিনিয়োগ ছিল। তো এটা হবে না। আর নির্বাচন অবশ্যই লাগবে। এই বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে জন্ম নিয়েছে। 69-এর নির্বাচন, 70-69 নির্বাচনের মাধ্যমে জন্ম নিয়েছে। এই আমাদের ইতিহাসই হচ্ছে নির্বাচনের। এমনকি এই সরকারকেও তারা তাদের ভাষায় যে উচ্ছেদ করছে নির্বাচনের কথা বলেই। আসলে নির্বাচন দরকার। নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচনে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে, বিএনপি জানি এরা মুক্তিযুদ্ধের পক্ষে না, তারপর মুখে তো স্বীকার করে। হ্যাঁ, বিএনপি। এখন নির্বাচন স্বীকার করে, তারা বলে তাদের স্বাধীনতার ঘোষকের দল, তাদের দাবি হুম। করে তারা। তারা আসুক, নির্বাচন করুক, নির্বাচনে ফয়সালা হবে এই দেশের মানুষ কাকে, কে কাকে চায় বা চায় না। ফরিদ ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো ভালো লাগলো। আপনি অনেক সময় দিলেন। আশা করি আবার পরবর্তীতে যখন আপনার সাথে কথা বলবো, তখন জি, আমাদের দেশটা যেন দ্রুতই একদম মানে পজিটিভ কথা সব হবে, এরকম জি, আমরা জি। আশা করি। তো আপনি আমরা ভালো আমিও থাকবেন। জি আপা, ধন্যবাদ আপনাকে এবং আপনার দৃষ্টিকোণ একাত্তরের দর্শকদের অসংখ্য ধন্যবাদ। দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আশা করি শেখ ফরিদ ভাইয়ের কথা আপনাদের ভালো লেগেছে। ওনার কথা তো আপনারা এমনি পছন্দ করেন, সবসময় আমি লক্ষ্য করেছি। তো যাই, আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের যত্ন নিবেন, নিজেদের নিরাপত্তাটা দিকে খেয়াল রাখবেন। সবচেয়ে বড় কথা, আপনার বাড়ি বাসার কন্যা শিশুটির দিকে খেয়াল রাখবেন। আমরা সবাই খুবই অনিরাপদ জীবন যাপন করছি। আপনার প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। চলুন দেশকে ভালোবাসি, দেশের কথা ভাবি, আমি আমার প্রজন্মকে দেশের কথা জানাই। আপনারা সবাই, সবার মঙ্গল কামনায় আজকে রাখছি। আবার কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।